আচ্ছা, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাদের অনেক স্টুডেন্টই আমাকে প্রশ্ন করেছো যে স্যার আমি কিভাবে আমার প্রশ্নের উত্তরগুলো লিখবো। যে সৃজনশীল প্রশ্ন থাকে তার ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার কিভাবে আমি উত্তর করলে আমি ভালো মার্ক পাবো। তো আমি আমার জীবনে যে ধরনের মানে স্টেপগুলো ফলো করতাম, আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, সৃজনশীল প্রশ্ন এমন একটা বিষয় যে তোমাকে কখনো বলবে না যে তুমি জগা খিচুড়ি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাও, কিন্তু ওই পৃষ্ঠার ভিতরে তোমার ওই উদ্দীপক অনুযায়ী কি ধরনের তথ্য চেয়েছে, ঠিক আছে, তুমি সেটা কখনোই টাচ করছো না, বাট তুমি হাবিজাবি অনেক কিছু মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাচ্ছ, যেটা তোমাকে ভ্যালুলেস করবে এবং শিক্ষক তোমার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে শুরুতেই তোমার খাতা দেখা শুরু করবে। তো তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। বিশেষ করে ধরো, ক নাম্বার প্রশ্ন, বাংলার কথাই বলছি, ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে। এক্ষেত্রে তোমার কবি সাহিত্যিকের মতো উত্তর লেখার প্রয়োজন নাই যে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক যিনি এই ড্যাশ সালে জন্মগ্রহণ করে। ঠিক আছে, এতখানি লিখে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার উচিত হবে জাস্ট ওই কনক্রিট বা কিওয়ার্ড যতটুকু, সেটা সে কত সালে জন্মগ্রহণ করে জাস্ট ওই সালটুকু ওখানে বসিয়ে দিলেই হবে। এখন তোমার ওই সালটা যদি ভুল হয় তাহলে তুমি ওখানে ক্রস, জিরো মার্ক পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে যখন তোমার সংজ্ঞামূলক প্রশ্ন আসবে বা প্রশ্ন থেকে উত্তর করতে বলবে, তখন তুমি জাস্ট সংজ্ঞাটা লিখলা, জাস্ট এইটুকুই। বাট যখন এই ধরনের কোশ্চেন থাকবে যে কোনো একটা নাম জানতে চাওয়া হচ্ছে, তুমি জাস্ট ওই নামটুকুই ওখানে বসিয়ে দিবে। দিলে পরে তুমি ওখান থেকে হয়তো 30 সেকেন্ড বা 45 সেকেন্ড বা 1 মিনিট একটা সময় ওখান থেকে অর্জন করতে পারলা। তো এইদিকে দেখো, খ নাম্বারের যখন তুমি অ্যান্সার করবা, খ নাম্বার সাধারণত ব্যাখ্যামূলক, এখানে ব্যাখ্যা চাওয়া হয় যে যেমন ফিজিক্সে বলা হলো যে লন রোলার খেলার সেট আনা কেন সহজ, এই ধরনের প্রশ্ন আসলো। তে তুমি কোনো চিত্র দিলা না, ঠিক আছে, বা ওই যে তোমার টানা যে খুবই সহজ তোমার খেলার সে, এটার যে প্রকৃতপক্ষে ব্যাখ্যা, সেটা তুমি কখনোই টাচ করছো না, কিন্তু হাবি যাবি তুমি 8 লাইন 9 লাইন 10 লাইন পর্যন্ত খ নাম্বারে অ্যান্সার করছো। ঠিক আছে, তুমি ওখানে সমীকরণ ব্যবহার করছো না যে কেন টানাটা সহজ হয় খেলার থেকে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাকে ওখানে জিরো জিরো দিবে। কিন্তু তুমি যদি দুইটা সমীকরণ একটা ছোট্ট করে ফিগার আর্ট করতে পারো এবং 2 লাইনে যদি বুঝাই দিতে পারো, অর্থাৎ টোটালি যদি তুমি 4 লাইন থেকে 5 লাইনের মধ্যে বুঝাই দিতে পারো, দ্যাট ইজ এনাফ ফর দিস কোশ্চেনস অ্যান্সার। ওকে, এরপরে আরেকটা বিষয় কল্পনা করো, যে যখন তোমাদের প্রয়োগমূলকের কথা বলা হয়, ধরো ঘ নাম্বারের অ্যান্সার করতে বলছে, যেখানে 3 মার্ক থাকে, তাই তো, 3 মার্ক। তো এখানে তোমাকে যে প্রশ্নের উত্তর দিতে বলছে, তুমি সবসময় চিন্তা করবা গ নাম্বারের ক্ষেত্রে তোমাকে 3টা প্যারা করতে হবে। কয়টা প্যারা? 3টা প্যারা। প্রথম প্যারাটা 4 থেকে 5 লাইনের মধ্যে থাকবে, দ্বিতীয় প্যারাটিও 4 থেকে 5 লাইনের মধ্যে থাকবে, এবং তৃতীয় যে প্যারাটা সেটাও 4 থেকে 5 লাইনের মধ্যে থাকবে। অর্থাৎ তোমার গ নাম্বারের অ্যান্সার হবে টোটালে 3টা প্যারাতে, এবং প্রত্যেকটা প্যারায় সর্বনিম্ন 4 লাইন এবং সর্বোচ্চ 5 লাইন করে থাকবে। তাহলে কি হবে, তোমার লেখার যে স্টাইল অন্যান্য যে সাধারণ স্টুডেন্ট গুলো আছে তাদের থেকে অবশ্যই আলাদা হবে। এরপরে দেখো, তুমি যখন ঘ মার্কের অ্যান্সার করবা, তখন তোমাকে মিনিমাম 4টা, কয়টা বললাম, 4টা প্যারা করবা, প্রত্যেকটা প্যারায় 4 লাইন থেকে 5 লাইন থাকবে। ঠিক আছে, এইভাবে দেখো, তুমি যদি এই 16 থেকে 20 লাইনের মধ্যে ঘ নাম্বারের অ্যান্সার কমপ্লিট করতে পারো, জগা খিচুড়ি অন্য কিছু না লিখে কনক্রিট যে ওয়ার্ডগুলো, যেগুলো হচ্ছে এফিশিয়েন্ট ফর দিস টপিক, ওকে, যে তোমার ওই টপিকে কি কি বলেছে, তোমার সৃজনশীল প্রশ্নে কি কি দেয়া আছে, ঠিক আছে, দ্যাট ইজ এনাফ ফর ইউ টু আনসার দিস কোশ্চেন্স। ওকে, এখন দেখো, তুমি জগা খিচুড়ি লিখলা, ইরিলিভেন্ট প্রশ্ন মানে বিভিন্ন ধরনের তথ্য ওখানে দিলা যেটার কোনো ভ্যালু নেই। এই ধরনের করলে কি হবে, তুমি ওই 16 লাইন বা 20 লাইন কেন, তুমি যদি 50 লাইন 100 লাইনেও লিখো, তারপরেও শিক্ষক তোমার ব্যাড ইমপ্রেশন নিয়ে ওখানে হয়তো বা 4-এর মধ্যে তোমাকে 1 দিবে বা 1.5 দিবে। বাট তুমি যদি ওই সৃজনশীলটা যদি সুন্দর করে বুঝে থাকো, জাস্ট একবার সুন্দর করে পড়লা, পড়ে বুঝতে পেরেছো তুমি এখন প্রয়োগে কি হবে, তারপরে শেষে ঘ নাম্বারে কি হবে, এটা তুমি বুঝতে পারছো, এবং সুন্দর করে 12 থেকে 15 লাইনের মধ্যে তুমি গ নাম্বারের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলা, এবং ঘ নাম্বারে তুমি সর্বনিম্ন 16 থেকে 20 লাইনের মধ্যে তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমার যদি 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়, তুমি প্রত্যেকটার জন্য একটা সুনির্দিষ্ট টাইম পাচ্ছ। কিন্তু অনেক ছেলে মেয়েদেরকে আমি বলতে শুনেছি যে দাদা আমি হচ্ছে 2টা কোশ্চেন অনেক সুন্দর করে 5-6 পেজ লিখতে পেরেছি, কিন্তু শেষের যে 3টা প্রশ্ন ছিল বা 4টা প্রশ্ন ছিল ওগুলো জগা খিচুড়ি হয়ে গেছে, কোনোটার ক সিরিয়াস সি, কোনোটার ঘ সিরিয়াস সি, কোনোটার ঘ সিরিয়াস সি, এরকম হয়েছে। বাট তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যে কোনো কি স্টেপকে ফলো করো, তাহলে তোমার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমার পরীক্ষায় ভালো মার্ক তুলে আনতে। ঠিক আছে,
ধরো তোমার লেখার প্যাটার্ন অন্যান্য সাধারণ শিক্ষার্থীর থেকে যখন আলাদা হবে, শিক্ষক অবশ্যই একটা গুড ইমপ্রেশন নিয়ে বুঝতে পারবে যে এই ছেলে বা মেয়েটা একটা কোনো কিছুকে ফলো করেছে, কোনো একটা স্টেজকে ফলো করেছে, যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একই প্যাটার্নে লেখার চেষ্টা করেছে, কোনোটাতে একটু আবেগে পড়ে। সাধারণত ছেলেমেয়েরা পরীক্ষার হলে গেলে আবেগে বেশি হয়, যে আবেগে পড়ে গিয়েছে, আবেগে পড়ে গিয়ে বিভিন্ন ধরনের মানে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করে, যে আমি পাইছি তো, যেখানে আমার পাওয়ার কথা 48 মিনিট বা 45 মিনিট একটা কোশ্চেনের পিছনে, সেখানে আমি ওইটাতেই 1.5 ঘন্টা লাগাই দিছি। তাহলে ভাই পরের যে 2টা বা 3টা সৃজনশীল থাকলো তখন আর সময় পাবা না। ঠিক আছে, তাহলে তোমাদের উচিত হবে ক নাম্বারের উত্তর সর্বোচ্চ একটা শব্দে বা শব্দগুচ্ছ যেটাই থাকুক না কেন, যে কমপ্লিট শব্দটা চাওয়া হয়েছে ওইটাই দেওয়ার চেষ্টা করবা। খ নাম্বারের উত্তর হবে 4 থেকে 5 লাইনে, এবং গ নাম্বারের উত্তর হবে 3টা প্যারায়। ঠিক আছে, এবং সেখানে সর্বনিম্ন 12 লাইন থেকে সর্বোচ্চ 15 লাইন। ঠিক আছে, এরপরে যে ঘ নাম্বারটা থাকে তার উত্তর তুমি 4টা প্যারাতে দেওয়ার চেষ্টা করবা, প্রত্যেকটা প্যারায় 4 থেকে 5 লাইন করে দিবা। যদি পারো এক্সট্রা আরো 1-2 লাইন করে ওখানে সংযোজন করতে পারো। এরকম করে যদি তুমি স্টেপ বাই স্টেপ সবকিছু করতে পারো, দেখবা তোমার 7টা সৃজনশীল প্রশ্ন লেখার পরেও তুমি হয়তো বা 15 থেকে 20 মিনিট পাচ্ছ, যেটা তুমি রিভিশনের কাজে লাগাইতে পারো, যে তোমার কোথায় ভুল হয়েছে, কোথায় আরেকটু কারেকশন করতে হবে, কোথায় আরেকটু লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষায় ভালো একটা নম্বর তুলতে তুমি সমর্থ হবা। তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, এবং তোমাদের জন্য শুভকামনা যে তোমরা পরীক্ষার হলে ভালো কিছু করো এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমাদের যে অ্যাডমিশন রয়েছে এই অ্যাডমিশনে নিজেকে উত্তীর্ণ করে একটা পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ অথবা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তোমার পিতামাতার যে আশা আকাঙ্ক্ষা, তোমাদের পিছনে যে কষ্টার্জিত অর্থ ঢেলে দিচ্ছে, তার যে প্রকৃত মেধাসত্ত্ব সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করো, এবং পিতামাতার খোঁজ খবর রাখো, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করো। দেখবা তোমার জীবনটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল হবে, এবং সবাই তোমাকে অন্য একটা ভালো চোখে দেখবে। তাহলে তোমাদের যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরকে সকলকে আমার শুভকামনা, তোমরা পরীক্ষায় ভালো করো এবং ভালোর দিকে ধাবিত হও। নমস্কার।